আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু এবং ভাইয়েরা। ভারত বাংলাদেশ যুদ্ধ খুব নিকটে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কিভাবে যুদ্ধ হবে ভারত এবং বাংলাদেশে? বাংলাদেশের কি সেই সক্ষমতা রয়েছে ভারতের সাথে যুদ্ধ করার? কিংবা কেনই বা এই যুদ্ধ সংঘটিত হতে যাচ্ছে? এটার কারণই বা কি? এবং এর মধ্য যদি যুদ্ধ ঘটে, কি ঘটতে পারে? তাই থাকবে আজকের এই ভিডিওতে। চলুন ভিডিও শুরু করা যাক। দেখেন, শেখ হাসিনা যখন বাংলাদেশের ক্ষমতায় ছিল, তখন কিছুদিন পর ২-৩ মাস পর একটা কথা প্রায়শই আমরা শুনতাম যে সীমান্তে বিএসএফ এর হাতে এই একজন খুন হয়েছে, এই একজন নিহত হয়েছে কিংবা একে ধরে নিয়ে গেছে। এই বিষয় কিন্তু কখনোই নতুন ছিল না। প্রায়শই এই ঘটনা শেখ হাসিনার আমলে ঘটা হতো। কিন্তু সেটার কোনো রকম প্রতিবাদ বা সেটার কোনো রকম বিদ্রূপ দেখা কিন্তু কখনো যেত না। তো শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে গেল, তখন ক্ষমতায় বসলো ডক্টর ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার আগে উনি একটা কথা বলেছিলেন মিডিয়াতে যে, বাংলাদেশের মধ্যে যদি ইন্ডিয়া কোনো রকম ঝামেলা করতে চায় তাহলে ইন্ডিয়া যে 7 সিস্টার সেখানে ঝামেলা হয়ে যাবে। অর্থাৎ বোঝাতে চাচ্ছেন সেই রাজ্যগুলো কোনো না কোনোভাবে আলাদা হয়ে যেতে পারে। তো তারপর থেকেই কিন্তু ভারত খুব টনক নড়েছে যে সীমান্তে কয়েকবার বিএসএফ এবং বিজিবির মাধ্যমে বড় ধরনের ঝামেলা সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে ইন্ডিয়ার অনেক হিন্দু ধর্মাবলম্বী যেসব মানুষ রয়েছেন তারা কিন্তু বিএসএফ এর সাথে থেকে সীমান্তে এসেছেন বাংলাদেশের সাথে ঝগড়া করার জন্য এবং বাংলাদেশে যেসব লোকজন আছে তারাও কিন্তু সীমান্তে গেছেন বিজিবির সাথে একটা বড় ধরনের যুদ্ধা অবস্থা। পরবর্তীতে ২ দেশের যেসব বাহিনী রয়েছে তাদের মধ্যে একটা সমঝোতা আসে। দীর্ঘ সময় সেইখানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোনো রকম সমস্যা হয়নি। তবে টুকটাক সমস্যা কিন্তু প্রতিনিয়তই চলা শুরু করেছিল। যেমন এইখানে বিএসএফ, সিলেটে বিএসএফ এর সাথে বিজিবির সাথে ধাওয়া, পঞ্চগড় বা অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু ভারতের সাথে বাংলাদেশের বিএসএফ এর বাহিনীগুলোর সাথে একটা ঝগড়াপূর্ণ একটা অবস্থা লেগেছিল। এখন আসুন যে মূল বিষয়টা, বাংলাদেশের মিডিয়াতে মাঝে কিছু বিষয় দেখা যায়। যেমন বর্তমানে যেসব উপদেষ্টারা রয়েছেন আসিফ মাহমুদ বলেন এটা সেটা। তারা বিভিন্ন সময়ে মিডিয়াতে একটা নিউজ করে যে বাংলাদেশ পাকিস্তান থেকে এই যুদ্ধ বিমান কিনলো, তুরস্ক থেকে এই ড্রোন কিনলো বা চীনা থেকে এই ট্যাঙ্ক কিনলো। এই নিউজ তারা প্রচার করে বেড়াচ্ছেন। তারা বোঝাতে যাচ্ছেন যে সামরিক ঘাঁটি তারা প্রচুর পরিমাণ শক্তিশালী করতে যাচ্ছেন। অবশ্য ক্রয় করেছে এটাও সত্যি। কিন্তু আমার একটা কথা হচ্ছে যে ভাই তুমি একটা যুদ্ধ বিমান কিনো, একটা কিছু কিনো সেটা এমন মিডিয়াতে প্রচার করার কি আছে? তোমার সামরিক ঘাঁটিকে তুমি শক্তিশালী করো সেটা ঠিক আছে। কিন্তু এটা মিডিয়াতে প্রচার করার কি আছে? যখনই এই ব্যাপারটা মিডিয়াতে প্রচার করা হচ্ছে, তখনই ভারতের গণমাধ্যমগুলো উল্টাপাল্টা হুমকি যে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বাংলাদেশ এত রকম প্রস্তুতি রয়েছে। তো ফাইনালি ইন্ডিয়ার পদক্ষেপ কি? জাগো নিউজ 24 নামে যে নিউজ পোর্টাল আছে সেখানে একটা নিউজ পোর্টাল ছাপিয়েছে এবং কি লিখেছে তারা আমরা সেটা একটু পড়ার চেষ্টা করি। বাংলাদেশের সীমান্তের পাশে ৩ সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত। ভাবতে পারেন এত ছোট একটা দেশ বাংলাদেশ, তার আশেপাশে ৩ টা ঘাঁটি স্থাপন করার প্রয়োজন। তার মানে ইন্ডিয়া কতটা নড়েচড়ে বসেছে আপনি একটু ভালোভাবে যদি ঘাটেন তাহলেই বুঝতে পারবেন। তারপরে তারা কি লিখেছে একটু দেখি। চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোরের রক্ষায় বাংলাদেশ সীমান্তের পাশে ৩টি সামরিক ঘাঁটি স্থাপন করেছে ভারত। এর মাধ্যমে পূর্ব সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার হয়েছে বলে দাবি করেছেন নয়াদিল্লি। জানা গেছে আসামের ধুবড়ী সংলগ্ন বামুনি, বিহারের কিশোরগঞ্জ ও পশ্চিমবঙ্গের চোপড়া এলাকায় এই ৩ ঘাঁটি স্থাপন করেছে ভারত। ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে এই উদ্যোগ দেশটির বৃহত্তর সামরিক পরিকল্পনার অংশ, যার উদ্দেশ্য সীমান্তে নজরদারি বাড়ানো, কৌশলগত দুর্বলতা রোধ করা ও দ্রুত প্রক্রিয়া জানানোর সক্ষমতা বৃদ্ধি করা। ভারত বসে নাই, ভারত তার চেষ্টা অব্যাহত রেখেছে। এই যে বাংলাদেশের যে উদ্বেগ, বাংলাদেশের যে এই রাফায়েল বিমান কিনে, এই বিমান কিনে, সেই বিমান কিনে, এই ড্রোন কিনে তুরস্ক থেকে, চীন থেকে এটা কিনে নিয়ে আসে, এটার প্রতিফল ইন্ডিয়া খুব ভালোভাবেই দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ ইন্ডিয়া বসে নেই।
এই ১ বছরের মধ্যে ৩টা সেনাঘাঁটি স্থাপন করেছে, তাও বাংলাদেশের বিভিন্ন যেসব সীমান্ত পয়েন্ট আছে সেসব সীমান্ত পয়েন্টে। এরপর লেখছে শিলিগুড়ি করিডোর উত্তরবঙ্গের একটি ২২ কিলোমিটার প্রশস্ত সরু ভূখণ্ড, যা মূলত ভারতের সঙ্গে তার ৭টি পূর্বাঞ্চলীয় রাজ্যকে সংযুক্ত করেছে। করিডোরটি চারপাশে রয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীন। ফলে অঞ্চলটি কৌশলগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল। ভারতের দাবি যে এই যে চিকেন নেক ২২ কিলোমিটার, এই ২২ কিলোমিটার জায়গার আশেপাশে ভুটান আছে, নেপাল আছে, তারপর হচ্ছে চীনও রয়েছে। যার কারণে তারা এই জায়গাটাকে নিয়ে খুব সংবেদনশীল পর্যায়ে ছিল। তাই তারা মূলত এই সেনাঘাঁটি স্থাপন করেছে ওইখানে। মূলত এটা একটা প্লাস পয়েন্ট দিক, বাট এর থেকেও বড় কথা যেটা বাংলাদেশের সঙ্গেই ইন্ডিয়া কোন রকম ছোট থাকবে এটা তারা চায় না। তারা বড় থাকবে এটাই চায়। না হলে বাংলাদেশের আশেপাশে ৩টি সেনাঘাঁটি নির্মাণেরটা আপনি একটু বুদ্ধি দিয়ে বিবেচনা করেন। এরপরে দেখেন, ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। আ এইখানে হচ্ছে প্লাস পয়েন্ট। হাসিনা যখন ছিল ইন্ডিয়ার দাদা ইন্ডিয়ান মোদিকে জামাই ভেবে ইন্ডিয়া যা বলতো হুজুর, হুজুর করে দাদা বাবু বলে তাই চালিয়ে যেত। কিন্তু শেখ হাসিনার পতনের পর কিন্তু দৃশ্যপট পুরাই পাল্টে গেছে। প্রতিটা মানুষ এখন সচেতন। বিশেষ করে ডক্টর ইউনূস কখনো ছাড় দিয়ে কথা বলে না। বাংলাদেশের বাহিনীগুলো যারা আছে তাদেরকেও বলা হয়েছে যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে যাও। এর মাঝে কিছুদিন আগে একটা খবরে দেখলাম আসিফ মাহমুদ নামে যেই উপদেষ্টা আছে তিনি একটা নিউজ পোর্টালে দেখলাম বলেছেন প্রয়োজনে বাংলাদেশের সকল নাগরিকদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে। তার মানে কেন এই সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হচ্ছে তা একটু মাথা ঘাঁটলেই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। অর্থাৎ বাংলাদেশ সামনে যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি দৃশ্যমান পরিবর্তন এসেছে চীনের সঙ্গে বিনিয়োগের নতুন করে ঘনিষ্ঠতা ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে ঢাকা। ভারতীয় গোয়েন্দা বিশ্লেষকরা এই পরিস্থিতিকে আঞ্চলিক শক্তির ভারসাম্য পুনর্গঠনের প্রচেষ্টা হিসেবে দেখছেন, যা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা প্রভাব ফেলতে পারে। এই যে তাদের শিলিগুড়ি করিডোর তাদের হাতছাড়া হতে পারে, অর্থাৎ শিলিগুড়ি করিডোর দিয়ে যে তাদের ৭টা রাজ্যে যায় সেই ৭টা রাজ্য তাদের হাতছাড়া হতে পারে। তাই তারা কিন্তু এইখানে সামরিক ঘাঁটি স্থাপন করেছে এবং কোন রকম হুমকিতে তারা থাকতে চায় না। ভারতীয় সেনা কর্মকর্তা বলেছেন শিলিগুড়ি করিডোর দুর্বল নয়, বরং এটি ভারতের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা করিডোর। তারা বলতেছেন যে এই যে সামরিক ঘাঁটি স্থাপন করা হলো এর ফলে কিন্তু এই অঞ্চল আর কিন্তু কোনো দুর্বল অবস্থানে নাই। এটা কিন্তু প্রচুর শক্তিশালী একটা করিডোর হিসেবে সংযুক্ত হয়েছে। এ অঞ্চলে নিরাপত্তা বলতে সুরক্ষিত। নতুন ঘাঁটিগুলো দ্রুত মোতায়েন, লজিস্টিক সহায়তা ও বাস্তবসম্মত গোয়েন্দা বাড়ানো। লজিস্টিক সহায়তা। আগের যেসব বিমান, আগের যেসব যুদ্ধ সরঞ্জাম সেগুলোকে পাল্টাইয়া নতুন কইরা সেইখানে সামরিক যে শক্তিধর বিমান, শক্তিধর সামরিক অস্ত্র তা ওখানে মোতায়েন করা হয়েছে। এর আগে ভারতীয় সেনাপ্রধান মন্তব্য করেছিলেন, চিকেন নেককে আমি দুর্বল নয় বরং শক্তিশালী অঞ্চল হিসেবে দেখি। কারণ পশ্চিমবঙ্গ, সিকিম ও উত্তর পূর্বাঞ্চলের পুরো সেনাবাহিনীকে প্রয়োজন একসঙ্গে এখানে মোতায়েন করা হবে। ডাল মে কুছ কালা হ্যায়, বুঝতে পারছেন বিষয়টা? পূর্বাঞ্চলীয় ৩টা জায়গা আছে সেনাবাহিনী, তা প্রয়োজন এক জায়গায় করা হবে। ভারতীয় সেনা শিলিগুড়ি করিডোরের প্রতিরক্ষা পরিচালনা করে। এই ইউনিট নিয়মিত যুদ্ধাভ্যাস ও লাইভ ফায়ার মহড়া চালায়। সেখানে T-90 ট্যাঙ্কও ব্যবহার করা হয়। T-90 নামে যে একটা ট্যাঙ্ক আছে সেখানেও তারা সেটা ব্যবহার করে। করিডোরের আকাশপথ রক্ষায় রয়েছে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে মোতায়েন করা রাফায়েল যুদ্ধবিমান, বিভিন্ন মিগ ভেরিয়েন্ট ও ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র রেজিমেন্ট, যা একযোগে আক্রমণ ও প্রতিরক্ষা দু ধরনের সক্ষমতা নিশ্চিত করে। জানা গেছে এই অঞ্চলে ভারতের স্থাপন করেছে ৩টি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাশিয়া থেকে কেনা S-400 ক্ষেপণাস্ত্র, ইসরায়েলের সঙ্গে যৌথভাবে তৈরি করা MRSS সিস্টেম ও দেশীয় ক্ষেপণাস্ত্র। এই ৩ স্তরের প্রতিরক্ষা একে অপরকে পরিপূরকভাবে করিডোরের করে পূর্ব ও উত্তর-পূর্ব দিক থেকে সম্ভাব্য আকাশ বা ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সক্ষম।
অর্থাৎ তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কতটা সতর্ক অবস্থানে রয়েছে ওইখানে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশ থেকে যেসব বিমান, যেসব যুদ্ধ বিমান কিনেছে তারা সেটা প্রতিরক্ষা করার জন্য যা প্রয়োজন তাই ওইখানে স্থাপন করে রেখেছে। S-400 সিস্টেম প্রধান লক্ষ্য হলো চীনসহ যেকোনো বৈরী দেশের বিমান অনুপ্রবেশ রোধ করা। চীনকে দিয়ে এখানে বোঝানো হলেও মূলত এখানে বাংলাদেশকে টার্গেট করেই বানানো হয়েছে। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ৮,১৬০ কোটি রুপি বরাদ্দ দিয়েছে আকাশ অ্যাডভান্স সিস্টেমের ২টি নতুন রেজিমেন্টের জন্য। ১৬০ কোটি রুপি তারা ওইখানে মোতায়েন করা হয়েছে। যেখানে থাকবে উন্নত শিকার প্রযুক্তি বা ৩৬০ ডিগ্রি হামলা প্রতিরক্ষা ক্ষমতা। অর্থাৎ তারা রাডার সিস্টেমে চলে গেছে। যেখানে আকাশ আকাশ দিয়ে কোনো ড্রোন বা কোনো কিছু পতিত হলে তারা সেখানে সেটাকে পতিত করতে পারবে। ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের রোবোটিক সিস্টেমে যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে তারা সেটা ওখানে মোতায়েন করে রেখেছে। চীনের প্রভাব ও ভারতের নতুন কৌশল। বেল্ট অ্যান্ড রোড ইনোভেশন প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের ওপর চীনের ক্রমবর্ধমান প্রভাব ও ঢাকা ইসলামাবাদকে ঘনিষ্ঠতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। ডালমে কুছ কালা হ্যায়। এক সিনিয়র সামরিক পরিকল্পনাবিদ বলেন, ভারত সতর্ক আছে এবং সব নতুন ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই পদক্ষেপ নিচ্ছে। অর্থাৎ ভারত কিন্তু একদমই পিছাইয়া নাই। তারা তাদের প্রচেষ্টা চালায় যাইতেছে এবং আরো শক্তিশালী যেই জায়গায় তাদের থ্রেট মনে করছে, যেসব অঞ্চল তারা থ্রেট মনে করছে সেখানে তারা সামরিক ঘাঁটি বাড়াচ্ছে। সেখানে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাড়াচ্ছে। তাদের সকল সরঞ্জাম সেখানে বাড়ানোর চেষ্টা করছে। অতএব বুঝে নেন বাংলাদেশে যেসব উপদেষ্টারা রয়েছেন তারা এই যে ফেসবুক মার্কেটিং বাদ দিয়ে বাংলাদেশকে কিভাবে সামরিক শক্তিশালী করা যায় সেটার চেষ্টা করেন। আমি বিশ্বাস করি বাংলাদেশও দিন সামরিক শক্তিতে আরো শক্তিমান হতে পারে যদি বাংলাদেশের জনগণ এবং সরকার সঠিক পদক্ষেপ নেয়। এখন আসুন এই যে নিউজে যেসব বিষয় পড়ানো হলো কোনোভাবে যদি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যুদ্ধ বেঁধেই যায় তাহলে বাংলাদেশের ফিউচার কি? বাংলাদেশের ফিউচার এটাই হতে যাচ্ছে যে হয়তো আমার আমার ফিলোসফিতে যেটা আসে সেটা হচ্ছে গাজার সাথে ইসরায়েল যুদ্ধ লেগে গাজার যে পরিস্থিতি হয়েছে আমাদের বাংলাদেশের ফিউচার এটাই হতে যাচ্ছে। বাংলাদেশে বর্তমানে যারা শাসক রয়েছে তাদের উচিত আমাদের দেশটাকে বাঁচানো। না হয় আমাদের দেশটা গাজার মতো হতে যাচ্ছে। বাংলাদেশে যেসব শাসক বর্তমানে রয়েছেন আমি তাদের কাছে অনুরোধ করব প্রয়োজনে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সামরিক প্রশিক্ষণ দেন। যদি বাংলাদেশকে বাঁচাতে চান তাহলে অবশ্যই বাংলাদেশের সকল জনগণকে একত্রিত হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সামরিক ঘাঁটি যেসব অঞ্চলকে থ্রেট মনে হয় ওই জায়গায় বাংলাদেশের সামরিক ঘাঁটি স্থাপন করতে হবে। তৃতীয়ত বাংলাদেশে পারমাণবিক অস্ত্র তৈরি করতে হবে খুব শীঘ্রই। না হয় বাংলাদেশের ফিউচার একদমই ভালো নাই। গাজার মতো হয়ে যাবে বাংলাদেশ। সবাই ভালো থাকেন, টিল দেন। এত বড় ভিডিও কখনো করিনি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।